আবারও সকলকে ওয়েলকাম এসকে এডুকেশন 2.0 চ্যানেলে। আজকে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে শুরু করছি। সেটা হচ্ছে, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ জায়গায় কিছু বদ্বীপ বা ডেল্টার ছবি রয়েছে। আমরা এমনই একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে, যে সকল নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন। ঠিক আছে, এই একটা কোশ্চেন পড়ে আজকে আমরা দুটো কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, সকল নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, তার পেছনে যেই সমস্ত কারণগুলো রয়েছে খুব সিম্পলভাবে, খুব শর্টভাবে এখানে আমি আলোচনা করে দিব। এবং ভিডিওর শেষে আমি এই একটা কোশ্চেন পড়লে আরও একটা কোশ্চেনের কিভাবে উত্তর হয়ে যাচ্ছে সেটাও আমি আলোচনা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তো দেখো, প্রথম যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে মোহনার খাড়া ঢাল বা মোহনায় নদীর গতিবেগ বেশি। দেখো, যেই সমস্ত নদীর মোহনায় ঢাল কি থাকে, খুব খাড়া থাকে। ঢাল যখন খাড়া হবে নদীর গতিবেগও বেশি হবে। নদীবাহিত জলে যেই সমস্ত পদার্থগুলো বয়ে আসবে সেই সমস্ত পদার্থগুলো সেই জায়গায় আর সঞ্চিত হতে পারবে না, অনেকটা দূরে গিয়ে সেগুলো বা দূরে চলে যাবে। ঠিক আছে, এমন কিছু নদীর মধ্যে যেমন নর্মদা, তাপ্তি, এই সমস্ত নদীগুলো পড়ে। আবার কিছু কিছু নদী রয়েছে দেখবে, যেই সমস্ত নদীগুলোর দৈর্ঘ্য কি অনেকটাই বেশি। ঠিক আছে, অনেক বেশি দৈর্ঘ্য। ঠিক আছে, মনে করো 2000, 3000 বা 4000 এমনও হতে পারে। ঠিক আছে, 4000 কিমি বা 5000 কিমি, এমন যেই সমস্ত নদীগুলো রয়েছে সেই সমস্ত নদীগুলো কি হয়, আমরা দেখতে পারি অতি সহজেই কি হয়ে যায়, বদ্বীপ সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় সেটাও আমি পরে বলছি। ঠিক আছে, এমন কিছু নদীর এখানে উদাহরণ দেওয়া রয়েছে যেই সমস্ত নদীতে কি হয়েছে, মোহনার কাছে ঢাল খুব খাড়া এবং মোহনায় নদীর জলের গতিবেগ খুব বেশি। সেই সমস্ত কারণে কি হয়, এই নদীগুলোর মধ্যে যেমন নর্মদা, তাপ্তি এবং আমরা অ্যামাজন নদীর কথাও এখানে বলবো উল্লেখ করে, এই সমস্ত নদীগুলোর মধ্যে কি হয় না, বদ্বীপ সৃষ্টি হতে তেমন দেখা যায় না। অ্যামাজন নদীতে বদ্বীপ সৃষ্টি না হওয়ার পেছনে আরও অনেক কারণ রয়েছে, সেটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা যখন করব, অ্যামাজন নদীতে কেন বদ্বীপ গড়ে ওঠেনি তখন আমরা সেটা জানব। দেখো, এখানে দ্বিতীয় পয়েন্ট যেটা আলোচনা করা হয়েছে, স্বল্প দৈর্ঘ্যের নদী। অর্থাৎ এই সমস্ত নদী বা যেই নদীগুলোর কি হচ্ছে, দৈর্ঘ্য খুবই কম, অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত তারা খুব অল্প পরিসর দূরত্বই অতিক্রম করে, সেই সমস্ত নদীগুলোর মধ্যেও আমরা কি দেখতে পারি না, কোনোরূপ বদ্বীপ দেখতে পারি না। যেমন দেখো, কেরালার পেরিয়ার এই সমস্ত একটা নদীর উদাহরণ, অর্থাৎ ছোট নদী। এই সমস্ত নদীতেও আমরা কি দেখতে পাবো না, বদ্বীপ দেখতে পাবো না। ঠিক আছে, তৃতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে মোহনায় সমুদ্রের গভীরতা। দেখো, বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য এই সমুদ্রের গভীরতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, যেই সমস্ত জায়গায় নদীগুলো গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে, কোনো সাগর বা কোনো হ্রদের সঙ্গে, সেই সমস্ত জায়গায় যদি সেই হ্রদ বা সাগরের গভীরতাটা খুব কম থাকে, তাহলে সেই জায়গায় কি হতে পারে, নদী বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য খুব অনুকূল একটা পরিবেশ গঠন হতে পারে। কিন্তু যদি সেই জায়গায় সমুদ্রের গভীরতা বেশি হয়, তাহলে বদ্বীপ গঠনের সম্ভাবনা কমে যায়। অর্থাৎ যেই সমস্ত নদীর মোহনা সমুদ্রের গভীরতা অত্যধিক, সেই সমস্ত নদীর মোহনায় বদ্বীপ গঠনের সম্ভাবনা খুবই কম। যেমন এখানে আমরা আবার সেই উদাহরণটাই পাচ্ছি, নর্মদা এবং তাপ্তি। ঠিক আছে, এই দুটো নদীর মোহনায় মধ্যে কি হচ্ছে, সমুদ্রের যে গভীরতা, সেই সমুদ্রের গভীরতা অধিক হওয়ার জন্য এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, বদ্বীপ দেখতে পাচ্ছি না বা ডেল্টা গঠন হতে দেখতে পাচ্ছি না। যদি এইখানে সমুদ্র জলের গভীরতা কি হতো, বা সমুদ্রের যে গভীরতা সেটা অপেক্ষাকৃত কম হতো, তাহলে আমরা এই জায়গায় কি বদ্বীপের একটা অনুকূল পরিবেশ দেখতে পেতাম। ঠিক আছে, নেক্সট দেখো 4 নাম্বার পয়েন্টটা, খুব ছোট্ট ছোট্ট করেই পয়েন্ট দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে,
4 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রধান নদীর উপনদীর সংখ্যা কম। দেখো আমরা যে সমস্ত নদী দেখেছি, আমরা ভারতবর্ষের উত্তম নদী গঙ্গার কথাই যদি বলি, গঙ্গা নদীর বিভিন্ন উপনদী রয়েছে, শাখা নদী রয়েছে, ঠিক আছে, কিন্তু যেই সমস্ত নদীতে উপনদীর সংখ্যা কম, উপনদী খুবই কম, ঠিক আছে, সেই সমস্ত নদীতেও আমরা কি দেখতে পাবো না, মোহনায় কোনো রকম বদ্বীপ দেখতে পাবো না। ঠিক আছে, দেখো প্রধান নদীতে উপনদীর সংখ্যা যদি কম থাকে তাহলে নদীতে পলির যোগান কম হয়। দেখো প্রধান যেই নদীটা, সেই নদীর যদি উপনদীর সংখ্যা অনেকটাই কম হয় তাহলে সেই নদীতে ক্ষয়জাত পদার্থ অর্থাৎ পলি, বালি, কাঁকড়, নুড়ি এই সমস্ত জিনিসের পরিমাণ খুবই কম হবে। আর এই সমস্ত জিনিসের পরিমাণ যদি খুবই কম হয় তাহলে মোহনায় এই বস্তুগুলো সঞ্চিতও হবে না, আর যখন সঞ্চয়ের পরিমাণ কম হবে তখন সেই জায়গায় বদ্বীপ গড়ে ওঠাটা অতটা সহজসাধ্য নয়। ঠিক আছে, দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে কেরালার পেরিয়ার, পম্পা, এই দুটো নদীর মোহনায় কি হয়েছে, এই দুটো নদীর মোহনাতেও কি আমরা দেখতে পাচ্ছি না কোনো রকম বদ্বীপ। তার পেছনে মূল কারণ হচ্ছে এই দুটো নদীর উপনদীর সংখ্যা খুবই কম। এবং নেক্সট পয়েন্টে আমরা যদি যাই, সেটা হচ্ছে অধিক জলপ্রবাহ। দেখো যেই সমস্ত নদীতে জলপ্রবাহ কি অধিক পরিমাণে রয়েছে, ঠিক আছে, যেমন আদর্শ নদীর কথা যদি আমি বলি, আদর্শ নদীর বৈশিষ্ট্য কি তোমরা আশা করি সকলেই জানো, ছোট ক্লাস থেকেই পড়ে আসছো, ক্লাস 6 থেকেই। আদর্শ নদীর বৈশিষ্ট্য হচ্ছে যেই নদী বরফ গলা জলেও পুষ্ট এবং যেই নদী বৃষ্টির জলেও পুষ্ট এবং চিরপ্রবাহ রয়েছে। ঠিক আছে, এটা আমরা বৈশিষ্ট্য দেখতে পারি। অর্থাৎ সেই সমস্ত নদীতে কি থাকে, জলরাশির পরিমাণ অধিক থাকে। ঠিক আছে, বা এমনিতে ছোটো নদী, যেই সমস্ত নদীর মধ্যে খরস্রোতা রয়েছে বা মোহনার কাছে, সেই সমস্ত নদীগুলোর জলপ্রবাহ অতি তীব্র বা প্রখর, সেই সমস্ত নদীতেও আমরা কি কোনো প্রকার বদ্বীপ দেখতে পাবো না। ঠিক আছে, যেমন দেখো কি বলছে এখানে, নদীতে জলের পরিমাণ খুব বেশি হলে জল প্রবল বেগে সাগরে পড়ে। এমন কথা নেই যে কোনো একটা নদী গিয়ে শুধু সাগরেই গিয়ে যে মোহনা হবে, সাগরের জায়গায় কোনো হ্রদ হতে পারে, কোনো বড় জলাশয় হতে পারে। ঠিক আছে, এবং মোহনায় পলি সঞ্চয় ঘটে না। প্রবল বেগে যখন গিয়ে মোহনায় নদী মিশবে সমুদ্রের সঙ্গে, সাগরের সঙ্গে বা কোনো বড় জলাধার বা হ্রদের সঙ্গে, তখন সেই জায়গায় কি সঞ্চয় ঘটবে না। যেমন অ্যামাজন নদী, কঙ্গো নদী, এই সমস্ত নদীতে অত্যধিক পরিমাণে জল প্রবাহিত হয় বা জলের প্রবাহ রয়েছে, যার জন্য এই সমস্ত নদীতে আমরা অতটা বদ্বীপ দেখতে পাই না বা দেখতে পাই না বললেই চলে। দেখো অ্যামাজন নদী, অ্যামাজন যে অবস্থান অ্যামাজন নদীর, সেটা এমন একটা, অ্যামাজন নদী হচ্ছে পৃথিবীর মধ্যে বলতে পারো সবথেকে বেশি পরিমাণে জল বহন করে। আর এই অ্যামাজন নদীর একটা স্ট্র্যাটেজিক যে অবস্থান, সেই স্ট্র্যাটেজিক অবস্থানটা হচ্ছে প্রায় আমরা নিরক্ষীয় অঞ্চলেই বলতে পারি। আর নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সে জায়গায় 4 o'clock আমরা রেইন দেখতে পারবো, পরিচলন বৃষ্টিপাত। সেই জায়গায় অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য এই নদীতে জলের প্রবাহ প্রবল থাকে বা প্রচুর পরিমাণে জল বহন করে। এত জল বহন করে যে সেই জলপ্রবাহে নদীর মোহনায় কোনোরূপ বদ্বীপ সৃষ্টি হতে পারে না। নেক্সট আমরা 6 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আড়াআড়ি সমুদ্র স্রোত। দেখো আড়াআড়ি সমুদ্র স্রোত, ঠিক আছে, নদীর মোহনার নিকট আড়াআড়ি সমুদ্র স্রোত প্রবাহিত হলে পলি সমেত নদীর জল বাহিত হয়ে দূরে চলে যায়, ফলে মোহনায় পলি জমে না। যেমন অ্যামাজনের মোহনা দিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উত্তর শাখা অ্যামাজনের মোহনার পলিকে উত্তরে স্থানান্তরিত করে,
অর্থাৎ এই আড়াআড়ি সমুদ্র স্রোত যদি থাকে, এই আড়াআড়ি সমুদ্র স্রোতও একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে কি বদ্বীপ গঠনের জন্য। এখন দেখো, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম শুরুর দিকে যে এই যে একটা কোশ্চেন, এই একটা কোশ্চেন থেকে আমরা আরেকটা কোশ্চেন কিভাবে অ্যান্সারটা পাব। দেখো, আমি এখন তোমাদের বলে দিচ্ছি, আমি কোশ্চেনটা আমার কি ছিল, কোশ্চেনটা হচ্ছে সকল নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন। এখন এই কোশ্চেনটাকে যদি আমরা উল্টিয়ে দিই, অর্থাৎ নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে কারণ সহ ব্যাখ্যা করো, অথবা কোন কোন অনুকূল পরিবেশ থাকার জন্য নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠতে পারে। দেখো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা 2016 সালেও মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং 2018 সালেও এসেছে। ঠিক আছে, দেখো এখন কি কি কারণ বশত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হতে পারে। দেখো, সর্বপ্রথম আমি যেই কারণটা বলেছিলাম, মোহনার খাড়া ঢাল ও মোহনায় নদীর জলের গতিবেগ বেশি। দেখো, এইটা হওয়ার জন্য কি হচ্ছে, বদ্বীপ সৃষ্টি হতে পারছে না। তাহলে আমরা ঠিক তার অপোজিটটা যদি লিখি, তাহলে সেই জায়গায় কি বদ্বীপ সৃষ্টির একটা অনুকূল পরিবেশ আমরা পেয়ে যাব। সেটা কেমন হবে, যে মোহনার ঢাল খুব মৃদু এবং মোহনায় নদীর গতিবেগ খুব কম। মোহনায় যখন ঢাল মৃদু হবে এবং নদীর গতিবেগ যখন কম হবে, তখন কি একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে কিসের জন্য, সেই নদীর মধ্যে বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য। গেল। দেখো কত সুন্দর ইজিভাবে আমরা একটা কোশ্চেনের থেকে আরেকটা কোশ্চেন লিখতে পারছি বা আমরা শিখতে পারছি। তারপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, নেক্সট হচ্ছে স্বল্প দৈর্ঘ্যের নদী। এখন দেখো, স্বল্প দৈর্ঘ্যের নদীতে জলের প্রবাহ কম থাকে। যখন জলপ্রবাহ কম থাকবে বা যখন একটা নদীর দৈর্ঘ্য কম থাকবে, সেই নদীতে ক্ষয়কার্যও কম হবে, বহন কার্যও কম হবে। ফলে ক্ষয়কার্য এবং বহন কার্য যদি কম হয়, তাহলে সেই নদীতে পলি, বালি, কাঁকড় সেই সমস্ত পদার্থসমূহেরও পরিমাণ কম হবে। ফলে সেই সমস্ত পদার্থের যদি অভাব থাকে, তাহলে সেই নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হবে না। কিন্তু তার ঠিক যদি বিপরীতটা হয়, অর্থাৎ নদী যদি দৈর্ঘ্যের দিক দিয়ে অনেকটা বড় হয় বা দীর্ঘ আয়তনের যদি নদী হয়, তাহলে সেই জায়গায় কি হবে, নদী বাহিত পদার্থসমূহের পরিমাণ অনেক বেশি থাকবে। সেই পদার্থসমূহগুলো কি হবে, নদীর মোহনায় গিয়ে সঞ্চিত হয়ে সেই জায়গায় বদ্বীপ বা ডেল্টা গঠন করবে ধীরে ধীরে। এবং পরবর্তী 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে মোহনায় সমুদ্রের গভীরতা। এখন মোহনায় যদি সমুদ্রের গভীরতা খুব বেশি হয়, তাহলে সেই জায়গায় তো তোমার অনুকূল পরিবেশ হতে পারে না একটা বদ্বীপ সৃষ্টির জন্য। কিন্তু তার ঠিক যদি বিপরীতটা হয়, অর্থাৎ এমন একটা নদী যেই নদীর মোহনায় সমুদ্রের গভীরতাটা খুবই কম, ফলে সমুদ্রের গভীরতা যখন কম হবে, নদী দিয়ে বাহিত সেই সমস্ত পলি, বালি, কাঁকড়, নুড়ি, প্রস্তরখণ্ড কী হবে, সেই অগভীর সমুদ্রে থিতিয়ে পড়বে। থিতিয়ে পড়তে পড়তে সেটা স্তরে 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 সঞ্চিত হতে হতে একটা সময় মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার রূপ নেবে, যেটাকে আমরা বদ্বীপ বলবো। তাহলে এটা একটা বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশের মধ্যে হয়ে গেল। নেক্সট পয়েন্টে যদি আমরা যাই, প্রধান নদীতে উপনদীর সংখ্যা কম। দেখো, এখানে প্রধান নদীতে উপনদীর সংখ্যা কম হওয়ার জন্য নদীতে নদীবাহিত পদার্থের পরিমাণ কম হচ্ছে, যার জন্য বদ্বীপ সৃষ্টি হচ্ছে না। কিন্তু তার ঠিক যদি অপোজিটটা আমরা দেখি, অর্থাৎ প্রধান নদীর যদি উপনদীর সংখ্যা অত্যধিক থাকে বা বেশি পরিমাণে থাকে, তাহলে সেই জায়গায় নদীবাহিত জলের পরিমাণও বেশি হবে এবং যখন জলের পরিমাণ নদীবাহিত বেশি হবে, সেই জলের মধ্যে নদীতে সেই ক্ষয়কার্যের ফলে বিভিন্ন যে পদার্থগুলো আছে, সেই পদার্থগুলোও আসবে। সেই পদার্থগুলো এসে নদীর মোহনায় সঞ্চয় কার্য ঘটাবে এবং সঞ্চয় কার্যের ফলে সেই জায়গায় কী হবে, বদ্বীপ সৃষ্টি হবে। এবং সর্বোপরি যদি অধিক জলপ্রবাহ থাকে, তাহলে সেই জায়গায় তো বদ্বীপ গঠন হতে একটু আমরা সমস্যার দেখতে পাচ্ছি। যে বদ্বীপ সৃষ্টি হয় কোথায়, মোহনায়। মোহনার নিকট যদি নদীর গতিবেগ অতিরিক্ত থাকে, তাহলে সেই জায়গায় কি হবে, সেই নদীবাহিত পদার্থগুলো অনেকটা দূরে চলে যাবে, ফলে সেই জায়গায় বদ্বীপ গঠন হতে পারবে না। কিন্তু যদি জলপ্রবাহ কম হয় বা জলপ্রবাহের গতিবেগ কম হয়, তাহলে সেই নদীবাহিত পদার্থগুলো সেই সমুদ্রের
সেই সমুদ্র যেখানে নদীর মোহনা, সেই জায়গায় কী হবে, সঞ্চিত হয়ে সেখানে বদ্বীপ সৃষ্টি করবে। এবং আড়াআড়ি সমুদ্র স্রোতের যদি প্রভাব আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে এই আড়াআড়ি সমুদ্র স্রোত কী করছে, নদীবাহিত সেই সমস্ত পদার্থসমূহকে অনেকটাই দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু এই আড়াআড়ি সমুদ্র স্রোতের যদি অভাব থাকে, তাহলে নদী মোহনায় কী হবে, বদ্বীপ গঠন হবে। তাহলে বুঝতে পারলে, দেখো একটা কোশ্চেন থেকে আমরা দুটো কোশ্চেন বানাতে পারছি। কতটা ইজিলি একটা কোশ্চেন থেকে আমরা দুটোটা কোশ্চেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো এই কোশ্চেনটায় বুঝতে অসুবিধে হয়, তাহলে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আমি আবার আরেকটা নতুন আলাদা করে ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে, নেক্সট আমাদের কালকে আরেকটা নতুন ভিডিও আপলোড হবে। সবাই সাপোর্ট করবে, সবাই সাবস্ক্রাইব করবে, এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে, শেয়ার করবে, এবং প্রত্যেকদিন নতুন নতুন করে একটা ভিডিও পেতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।